কেমন আছো সবাই? আজকে এসেছি একটা নতুন ব্যাপার নিয়ে কথা বলতে। সেটা হচ্ছে জাজমেন্ট আর ক্রিটিসিজম। আমাদের যখন একটা পেশেন্ট অনেক দিন ধরে ভর্তি থাকে বা তারপরে যখন চলে যায় আবার আসে যেরকম বলেছিলাম আগের ঘটনাটা, সে যখন বারবার আসে তখন আমরাও না কিছুটা হতাশ হয়ে পড়ি। দূর, ওর কাছ থেকে আমরা মুখ ফুরিয়ে নিই। আর পেশেন্টও কিন্তু সেটা বুঝতে পারে, মুখ ফিরিয়ে নিয়েছি আমরা। ও কিন্তু আমাদের কাছে এসে বলে দিদিরা কিন্তু আগের মতো আর ভালো ব্যবহার করছে না, এবং আস্তে আস্তে ও কিন্তু আরও ডিটোরিয়েট করে। এবং আমরা কীরকম জাজমেন্ট করি জানো তো? যেমন আগের ঘটনাতে আমরা বলেছিলাম, সে বাড়িতে গেলেই দরজার কাছে পা দিলেই ওর একটা অ্যাংজাইটি হতো, কারণ ওর একটা ইনার গিল ফিনিশ ছিল। এবার আমরা তো অতটা জানতাম না, আমরা ভাবতাম যে পেশেন্ট বোধহয় একটু কুড়ে এখানে অনেকক্ষণ 10টা পর্যন্ত ঘুমোতে পারছে, ওষুধ খেয়ে আবার শুয়ে পড়ছে। তো ওখানে কিন্তু সেটা তো হতো না। ওখানে একটা যদি দেরি করে উঠতো তাহলে একটা নিজের মধ্যে একটা গিল ফিলিংস হতো। এখানে কিছুই করতে হচ্ছে না, খাবার দাবার পেয়ে যাচ্ছে, সব কিছু পেয়ে যাচ্ছে, তাহলে আর ওর কী কষ্ট। ওই জন্যই ও বাড়ি যেতে চায় না, বাড়িতে ভাল লাগে না। সেখানে নানান ধরনের সমস্যা, কাজ, এগুলো করতে ভালো লাগে না। আমরা প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু এরকম বলে থাকি, মনে মনে ভাবি, ঠিক আছে? এবার সেটা কিন্তু ওকে কিন্তু দুঃখই দেয়। দেখো, একটা পেশেন্ট কেন, আমাদের একটা যে দোষী তারও কিন্তু আমরা একটা জাজমেন্ট সঙ্গে সঙ্গে দিতে পারি না। বিচার হয়, বিচারক সেটা শোনেন, হয়তো তিনিও জানেন মনে মনে যে এটাই হবে, কিন্তু তাও পুরোটা শুনতে হয়। তেমনি আমাদেরও কিন্তু তার পুরো ঘটনাগুলো কিন্তু শুনতে হবে, বারবার শুনতে হবে। একদম হতাশ হলে চলবে না। আর এক্ষেত্রে তোমাকে বলবো কেন, বাড়ির লোককেও আমি বলছি, একই ঘটনা ঘটে। বাড়ির লোকও কিন্তু দীর্ঘদিন থাকতে থাকতে আস্তে আস্তে মুখ ফিরিয়ে নেয়। প্রত্যেকেই এই জিনিসটা কিন্তু হয়। আমি এমনও শুনেছি বাড়ির লোকে বলতে যে ধরো কোনো একটা অ্যাংজাইটির কারণে বা ওসিডির কারণে, হ্যাঁ, যেখানে আমাদের ছুঁচিবাই রোগ আছে, সে হয়তো অল্প কিছুদিন ওষুধও খেয়েছিল, এবং তার চিকিৎসা করানোর জন্য সে যখন সাইকিয়াট্রিক ওয়ার্ডে এসেছিলো বা ওপিডিতে এসেছিল, তারপর থেকে বাড়িতে যদি ও যুক্তিসঙ্গতও কিছু কথা বলে, তাহলেও কিন্তু বাড়ির পরিবারের লোকেরা, এমনকি তার ছেলেও হয়তো বলবে, দূর পাগল, ওর কথা শুনতে হয় নাকি, ও তো পুরোটাই পাগল, ছিটগ্রস্ত। তাহলে এই কথা শুনে কেউ অ্যাজিটেটেড হবে না কেন বলো? তার মনের মধ্যে তো একটা চাপা কষ্ট রয়েছে, সেটাকে সে অ্যাডজাস্ট করে আমাদের সাথে ছিল, কিন্তু বাড়ির লোকরা এরকম বলছে, তাহলে কি হবে বলো? কিন্তু এটাই সব কথা নয়। আমাদেরকে এটা আরও একটা জিনিস আমরা দেখেছি, যে ধরো আমরা তার হিস্ট্রি নিচ্ছি, তো সে যে বলছে যে ক্লাস 8-এ পড়েছে, আমাদের মধ্যে আমরা যারা জানতে পারছি তারা বলছে না, ও 9 পর্যন্ত পড়েছে। হয়তো আমরা বেডের টিকিট দেখে বুঝেছি, কিন্তু সে ভুল বলছে না। আমরা যখনই কাউকে জাজমেন্ট দেবো বা ক্রিটিসিজম করব, এই জিনিসটা যেন না ধরে নিই যে দূর, ওর মেমোরি নেই, ওর বুদ্ধি নেই, ও কিছু বুঝতে পারছে না আমরা কি কথা বলছি, ওই জন্য আমরা ইশারা করতে পারি, আমরা উল্টোপাল্টা মন্তব্য করতে পারি, আর সে কিছুই বুঝবে না। এক্ষেত্রে যদি সেটা মেনেও নিই, সে ভুল বলেনি প্রথমত, আর যদি মেনেও নিই, সেটাকে কারেকশন করার তো কোনো দরকার নেই। ধরো এরকম হয় আমাদের যে আমাদের একটা পেশেন্ট আগেও বলেছিলাম, সে হয়তো এসে ভাঙচুর করেছে, হ্যাঁ, আমাদের ঘরে ভাঙচুর করেছে, বাবাকে মেরেছে। সেক্ষেত্রে তাকে যখন আমরা ডেকে নিয়ে বলছি যে কেন করলে এরকম, তো তখন আমার পাশে যারা রয়েছে সে হয়তো বলছে যে বাবা আমাকে বাড়ি নিয়ে যাবে না বলছে, হ্যাঁ, সেই জন্য আমি বাবাকে করেছি। তো সেক্ষেত্রে আমাদের পাশে যারা রয়েছে, রাগ তো হয়ই, কিন্তু সেটাকে প্রকাশ করা যাবে না। সে হয়তো বলছে যে না, জানো তো আমার বাড়িতেও তোমার বয়সী মেয়ে আছে, এরকম করলে কিন্তু তাকে আমি মেরে দিতাম। কিংবা হয়তো কেউ খুব এত অ্যাজিটেটেড হয়ে গেছে, ভাঙচুর করছে, এতটাই যে সামলানো যাচ্ছে না, তাহলে তখন তাকে ধরতে হয়, অনেক সময় তাকে আমাদের বাঁধতে হয়। তো সেরকম ক্ষেত্রে সে তো রেজিস্ট করতে করতে সে হয়তো আমাদের কোনো স্টাফকে ধাক্কা দিয়েছে, তো তার এগেন্সে আমার স্টাফ হয়তো তার চুলের মুঠিটা ধরেছে বা একটা থাপ্পড় মেরে দিয়েছে। পরবর্তী সময়ে যখন তাকে জিজ্ঞাসা করছি যে কেন তুমি এরকম করলে, বাবা আমাকে নিয়ে যায়নি বলে, বা অন্য কোনো কারণে ধরো,
তখন বলছে যে জানো তো এই দিদি কিন্তু আমাকে মেরেছে। দিদি সঙ্গে সঙ্গে বলছে না আমি তো মারিনি, তুমি আমাকে মেরেছো। এটা তো বলার দরকার নেই, তুমি তো মেরেছো, তুমি জানো, তুমি সেখানে বলো না হ্যাঁ তোমার লেগেছে আমি বুঝতে পারছি, কিন্তু তোমাকে তো সেদিন আমি একদম সামলাতেই পারছিলাম না। কি হতো বলো তো, যদি অন্য কারোর লেগে যেত, আমার লেগেছে ভাগ্যিস। তাই যাই হোক, তোমার যদি লেগে থাকে আমি কিন্তু খুব সরি, হ্যাঁ ভবিষ্যতে যখন এরকম ঘটনা ঘটবে আমি চেষ্টা করব। ব্যাস বলে হয়ে গেল কথা। ওর সাথে তো আমাদের রেষারেষি বা ইগোর কোনো প্রবলেম নেই, তাই না? এটা আমাদের দেখতে হবে। তো আমাদের এই জাজমেন্টটা করতে গেলে যদি আমরা জাজমেন্ট করি তাহলে কি হয় জানো তো, তাকে অ্যাকসেপ্ট করা হয়। অ্যাকসেপ্ট হিম অর হার অ্যাজ হি অর সি ইজ। তাহলে আমি তাকে ক্রিটিসিজম করলাম না, সে হুট করে রেগে যায় এটা আমি জানলাম, এবং সেই মতো আমি তার সাথে ব্যবস্থা করলাম। আজকে একটা ঘটনা বলি। যেমন হচ্ছে একজনের পাস হিস্ট্রি হচ্ছে যে তার মা, তার যখন 1.5 বছর 2 বছর বয়স তখন সুইসাইড করেছে। তার বাবা আবার বিয়ে করেছে, তারই রিলেটিভদের ভেতরে একজনকে বিয়ে করেছে। এবার তার আবার একটা ভাই হয়েছে, সে তখন নিজেকে ডিপ্রাইভ মনে করে। ছোটোবেলাতে লাভটা তো আমরা বাবা মার কাছে পাই, মায়ের কাছে বিশেষ করে পাই। তো সেইখানে ওর একটা ডিপ্রাইভেশন হয়েছে, তার একটা এনভি ডেভেলপ করেছে, ঈর্ষা ডেভেলপ করেছে, এইভাবেই চলছিল। তো সেই জন্য সে একটা বয়ফ্রেন্ডও খুঁজে পায়। তো তার সাথে যখন প্রেম হয় তখন সেটা বাবা মা অ্যাকসেপ্ট করেন না, তার কনসেন্টেড ছাড়াই তাকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দেয়। সেখানেও সে হ্যাপি হতে পারে না, কারণ তার চাহিদা মিট আপ হয়নি ওখানেও, সে ছেলেটির কথা ভাবে। এবং এই নিয়ে তাদের বাড়িতে অশান্তি, হাজব্যান্ডের সাথে অশান্তি যা হয় আর কি, ঝগড়াই ঝাঁটি, তারপরে হাতে হাতে মারামারি, হ্যাঁ ওরও তার সাথে সাথে নিজেকে ক্ষতি করে দেওয়ার চেষ্টা, ড্রিঙ্ক করা ইত্যাদি ইত্যাদি শুরু হয়। সেই যে শুরু হয় তারপর থেকেই সে হাসপাতালে বারবার ভর্তি হয়, বারবার বাড়ি যায়। একবার শ্বশুর বাড়ি যায়, একবার বাপের বাড়ি যায়। যখনই যায় 2-3 মাস পরে আবার ফেরত আসে। কি না আবার তাকে বাবা মারা কিছু বলেছে, আবার হাজব্যান্ড কিছু করেছে, কেউ একটা উদাসীন থেকেছে, হ্যাঁ তার রেসপন্সটাকে ঠিকমতো নিতে পারেনি, কটু কথা শুনিয়েছে। ওই যেমন বললাম পাগল, ওর মতামত নিতে হবে না, ওকে কোনো কাজে ইনভলভ করতে হবে না। আর আমাদের সাইকিয়াট্রি পেশেন্টরা একটুখানি কুড়েও হয়, তো তাদেরকে জোর করে ওই জন্য বিভিন্ন কাজের মধ্যে ইনভলভ করানোটাও বাড়ির লোকেদেরও একটা কাজ, আমাদেরও একটা কাজ। যাই হোক, এইভাবেই চলছিল। কিন্তু এই মেয়েটির মধ্যে একটা যেটা জিনিস ছিল যে ও ভীষণ একটা লিডারশিপ এবিলিটি ছিল, আর একটা এমপ্যাথেটিক ছিল, মানে সহানুভূতি সহমর্মিতা এটা ছিল। তো ওকে একটা দায়িত্ব দিয়েছিলাম যে দেখো তুমি তো যেরকম আছো, তুমি মনে করছো যে তুমি সব থেকে খারাপ কন্ডিশনে আছো। মানে এমন হয়ে গেছিলো শেষের দিকে যে ও একটু লেখালেখি করতো, ও কবিতা আবৃত্তি করতো, সেগুলোও বন্ধ করে দিয়েছিল। কোনো একটা প্রোগ্রামে আসা, কিছু করা, ওর কিচ্ছু আর ভালো লাগতো না। তো আমি বলতাম যেটা যে তুমি তো ভাবছো যে তুমি সব থেকে কষ্ট আছো, ওর হাজব্যান্ডও এর মধ্যে ওর সাথে একদম সেপারেশনের জন্য চেষ্টা করছে। তো তুমি একটা কাজ করো না, তুমি এখানে প্রত্যেকের একটু হিস্ট্রি নাও তো, যে দেখো তো ওরা কি তোমার থেকে খুব ভালো আছে না তোমার থেকেও খারাপ আছে। তো ওর মধ্যে ওই একটা লিডারশিপ এবং একটা এমপ্যাথেটিক মানে সহমর্মিতা একটা অ্যাটিটিউড ছিল। সেক্ষেত্রেও দেখা গেল যে কিছু পেশেন্টদের সাথে ওর খুব ভাব হয়ে গেল। আর বিশেষ করে যারা আমাদের লং স্টেইং পেশেন্ট, তাদের কষ্টটা ওকে যেন ভীষণভাবে নাড়া দিল, এবং তাদের জন্য প্রায়ই ও জিনিসপত্র কেনা, তাদেরকে দেওয়া, এগুলো করতো। দুষ্টুমি করেছে প্রচুর, যেটা আমাদের ক্ষমতার বাইরে। সেই ক্ষমতার বাইরে গিয়ে তাকে আমাদের অনেক সময় সাহায্য করতে হয়েছে, তাতে অসুবিধেও হয়েছে। সে হয়তো সেই সুযোগ নিয়ে ভুলভাল কাজ করেছে, সবাই তাকে বকাবকি করেছে। কারণ একটা জায়গা ঠিকই যে আমাদের একটা সেট লিমিট করতে হয়। আমি বলেছি যে না এরপরে তোমাকে আর এই সুবিধাটা আমরা দেবো না, তখন কিন্তু সে আবার আমার উপরেও রাগারাগি করেছে। কিন্তু লিমিট থেকে বেরিয়ে আসে যায়নি। তখন আমি বলেছি হায়ার অথরিটির সাথে কথা বলো, আমার আর ক্ষমতার বাইরে, তোমাকে আমি আর কোনো সুযোগ দেবো না। তো এইরকম করেই আমাদের চলছিল। তো এই হঠাৎ করে এই যে সবার প্রতি একটা সহমর্মিতা, এটার জন্য না ও প্রায় বাড়ি চলে যাওয়ার পরেও সবার সাথে যোগাযোগ করতো, স্টাফেদের সাথে যোগাযোগ করতো,
স্টাফেদের থ্রু দিয়ে পেশেন্টদের সাথে কথা বলতো। এবং প্রথম প্রথম বাড়িতে গিয়েও ও কিন্তু একটু বাইরে যাওয়ার পারমিশন চাইতো, কিন্তু বাড়ির লোকেরা ভয় পেত। যদি আবার বাইরে গিয়ে কিছু একটা করে বসে, যদি বাইরে থেকে কিছু জিনিসপত্র নিয়ে এসে আগে যেমন ও করতো সেরকম হয়তো একটু ড্রিঙ্ক করে ফেলে, বা একটু ঘুমের ওষুধ বেশি করে কিনে নিয়ে আসে, বা ছুরি টুরি কিনে নিয়ে এসে নিজেকে কেটে ফেলে, তারা খুব প্রতিরোধ করতো। এ নিয়ে ঝগড়াঝাটি হতো। কিন্তু এবারে যেটা ও করেছে, ও কিন্তু প্রচুর কেঁদেছে, কিন্তু ও কিন্তু কিছু উল্টোপাল্টা কাজ করেনি। আর যতক্ষণই যবারই আমাকে ফোন করতো তবারই একটাই কথা ছিল, ভুলভাল কাজ করার আগে আমাকে কিন্তু একবার ফোন করবে। এইভাবেই চলছিল। তারপরে ওর আত্মীয় স্বজনরা যখন দেখলো যে না, ও আর কিন্তু রাগারাগি করছে না, নিজেই কেঁদে শান্ত হয়ে যাচ্ছে, তখন ওরাও কিন্তু ওকে আস্তে আস্তে বাইরে যেতে দিল। এবং একটা জায়গায় যেন যে আছে এই ওর লিমিট, একটুখানি বাইরে যাবে, এক্ষুনি চলে আসবে, যদি ভুল কিছু করে তাহলে সেটা বলে দেবে। এইটা কিন্তু একটা ওর গুণ ছিল, যে ও যদি ভুল কাজ কিছু করে থাকে ও কিন্তু সেটা বলে দিত যে আমি এই ভুল কাজটা করেছি, তাহলে সেটা আমরা জেনে গেছি, এর বাইরে ওর গতি নেই। এবং ওকে ওরা অ্যাকসেপ্ট করে নিল, ও যে এরকম সেটা ওরা অ্যাকসেপ্ট করে নিল। ভালোবাসা দেখানোর কোয়েশ্চেনই নেই, শুধু অ্যাকসেপ্ট করে নিল। এই অ্যাকসেপ্টেন্স এবং ওর এই যে অন্যের প্রতি দরদ, অন্যদেরকে দেখলো যে তারা কি মিজারেবল কন্ডিশনে আছে, কি দুঃখের মধ্যে আছে, এটা ওকে নাড়িয়ে দিল। এরপর থেকে আমার মনে হয় যে তাকে আর ভর্তি হতে কোনোদিন হবে না। তা সে আবার আঁকতে শুরু করেছে, সে আবার কবিতা লিখতে শুরু করেছে, এবং আমাকে বলছে দিদি আমাকে কিন্তু বাড়ির সবাই মেনে নিয়েছে, যে জানে যে ও এরকম করবে, আমিও মেনে নিয়েছি যে রাগ করলে আমি নিজে একটু কাঁদবো বা একটু চুপচাপ হয়ে যাব, তারপর আমি ঠিক হয়ে যাব, এবং এখন আমি ভালো আছি। এখন সে আবার অন্যান্য পেশেন্টদের কথা ভাবছে। কেউ যদি তাকে সাহায্যের জন্য বলে তাহলে আমাকেই রিকোয়েস্ট করে যে দিদি ওকে ভর্তি করে দাও। এইভাবেই আমাদের চলছে। আজকে এই পর্যন্তই থাক, পরে আবার তাড়াতাড়ি ফিরে আসবো আরও গল্প নিয়ে।